জি 24 ঘন্টায় 5 কাহিনী আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর উপনির্বাচনে তৃণমূলের 6-6, কিন্তু রেজাল্ট যখন সামনে আসছে তখন বিজেপির কি বক্তব্য তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে বিজেপির একের পর এক নেতারা বলছেন যে উপনির্বাচন নিয়ে অতটা সিরিয়াস হওয়ার কিছু নেই। কেউ বলছেন উপনির্বাচন এমনই হয় 26-এ তারা রাজ্য দখল করবেন। আর এখানেই প্রশ্ন উঠছে, উপনির্বাচন কি আদৌ সিরিয়াস নয়? বিজেপি কি এটা বলতে চাইছে? বাংলা নিয়ে কি আদৌ বিজেপি সিরিয়াস? সেই প্রশ্নও তুলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আর আরজি করকে কি লক্ষ্মীর ভাণ্ডার ছাপিয়ে গেল, সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। এবং কোথায় বাম কংগ্রেসের জোট ভবিষ্যৎ তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বাংলায় তৃণমূলই শাসক, তৃণমূলই কি বিরোধী? এই নিয়ে আলোচনা করব আজ 5 কাহনে। বাংলার হাফ ডজন আরজি কর কাণ্ডের পর এই প্রথম ভোট, সেখানে ইতিমধ্যে সবুজ ঝড়ের ইঙ্গিত, পাশাপাশি সেখানে উচ্ছ্বাসও শুরু হয়ে গিয়েছে। শুরু থেকেই বাজিমাত, প্রবল প্রতিকূলতা এবং প্রবল চক্রান্তের মধ্যে দাঁড়িয়ে যে তৃণমূলের প্রতি মানুষের আস্থা। প্রথমেই আমি স্বীকার করে নেবো, দেখুন এই 6টা উপনির্বাচনে আমাদের সাংগঠনিক দুর্বলতা, এই যে তৃণমূলের মধ্যে এত ঘামাসান, আমরা হেরেছি ফ্যাক্ট। গণনা কেন্দ্রের হাঁড়ির খবর, ট্রেন্ডিং থেকে ফলাফল, জি 24 ঘন্টা সকাল থেকে ফলাফলের যে ট্রেন্ড আপনাদের সামনে তুলে ধরছিল, সেই ট্রেন্ডই প্রতিষ্ঠিত হচ্ছে। সবেতেই এগিয়ে জি 24 ঘন্টা। উপনির্বাচনেও সবুজ ঝড়, মাদারিহাট হারাতে হলো বিজেপিকে। আরজি কর পরবর্তী ভোটে তৃণমূলের জয় নিয়ে আজব তথ্য বিজেপির। উপনির্বাচন অনেকেই সিরিয়াসলি নেয় না বলে মত গেরুয়া শিবিরের নেতাদের। প্রশ্ন উঠছে, বাংলা নিয়ে বিজেপি আদৌ সিরিয়াস? 26-এ কিসের জোরে বাংলা দখলের স্বপ্ন দেখছে তারা? আলাদা লড়ে লাভ ক্ষতির কোন অঙ্কে বাম কংগ্রেস? প্রশ্ন থাকছে। আগামী 26-এ যখন সাধারণ নির্বাচন হবে তখন আবার রেজাল্ট অন্যরকম হবে। এই নির্বাচনে না সেইভাবে সিরিয়াসলি কেউ করে, মানুষ সিরিয়াসলি নেন না। ব্যতিক্রম না, বাই ইলেকশন বলে এরকম হচ্ছে। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে, বাই ইলেকশনে এরকমই হয়। উপনির্বাচনের ফলাফল দেখে বা ফলাফল দেখে তো কিছু বলা যায় না। হ্যাঁ, উপনির্বাচনে আমাদের ফলাফল ভালো হচ্ছে না, এটা তো এটি বাই ইলেকশনে 6টা জিতলে না জিতলে তাতে কিছু যায় আসে না, এই জন্য তারা ভোট দিতে বেরোয়। তৃণমূলকে খুশি হওয়ার খুব বেশি দরকার নেই, কেন 26 সামনে আছে। 26টা যদি বাঁচাতে পারে নৈহাটি, তাহলে বলবে। স্থানীয় শক্তির জোরে লড়তে হয়, বাই ইলেকশনে এরকমই হয়। বাই ইলেকশনে কিছু যায় আসে না। 6-0 গোলে হেরে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের তরফে যখন এই বার্তা দেওয়া হয়, তখন 26-এ বঙ্গ দখলের স্বপ্ন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিজেপি কি 26 নিয়ে আদৌ সিরিয়াস? 3026-এও হবে না, পাল্টা তৃণমূল। সুকান্ত মজুমদার বলেছেন যে 2026-এ নাকি তারা ক্ষমতায় আসবেন। তো ওনারা তো 21 সাল থেকে গল্পটা বলছেন, 21-এ আসবো, এলেন না। 23-এ জেলা পরিষদ দখল করব, হলো না। 24-এ লোকসভা আসন বাড়বে, কমে গেলেন। আবার 26-এর গল্প বলছেন। ফলে 2026-এর গল্প আমাদের দেখাবেন না। 2024 সুকান্ত বাবু ভুলে যান। 3026 অব্দি এই তৃণমূল কংগ্রেসের সরকার বাংলায় ক্ষমতায় থাকবে। একাধিক ইস্যুতে গেরুয়া শিবিরের সংগঠনের মধ্যেই প্রশ্ন রয়েছে। সাংগঠনিক ত্রুটি নিয়ে প্রশ্ন রয়েছে। জেলা থেকে রাজ্য স্তরে যে রিপোর্ট যায়, রাজ্য থেকে কেন্দ্র স্তরে যে রিপোর্ট যায়, তাতেও প্রশ্ন রয়েছে। কর্মীতে নজর না দিয়ে সভায় ভিড় বাড়ানোতে জোর দেওয়া হচ্ছে কিনা, গ্রামীণ এলাকায় কম গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। মিসড কলে সদস্যতা অভিযানেও যেখানে বিজেপিকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে 26-এ কোন হ্যারি পটারের ম্যাজিক ওয়ান্ড হাতে পাবে বিজেপি, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। সদস্য সংগ্রহ অভিযানের শুরুতে খবর ছিল সংখ্যালঘু অধ্যুষিত 66টি বিধানসভায় কম গুরুত্ব দিতে চাইছে গেরুয়া শিবির। শুরুতেই 66 আসনে পিছিয়ে রাজ্যে 148 আসনের ম্যাজিক ফিগার ছোঁয়ার সাধ্য হবে বিজেপির। প্রসঙ্গত, সিতাই এবং হারোয়ায় জামানত জব্দ হয়েছে বিজেপির। উপনির্বাচনে হাত ছেড়ে মিলিজুলি লড়াই চালিয়েছিল বামেরা। তালডাংরায় সিপিএম, মেদিনীপুরে সিপিআই, নৈহাটিতে সিপিআইএম এর লিবারেশন, মাদারিহাটে আরএসপি, সিতাইয়ে ফরওয়ার্ড ব্লক। শেষ রক্ষা হলো কই? হারোয়ায় একমাত্র সেকেন্ড হয়েছে আইএসএফ, তাতেও জামানত বাজেয়াপ্ত। বাকি জায়গায় মুখ থুবড়ে পড়েছে বামেরা। তালডাংরায় সর্বোচ্চ 10.25% ভোট পেয়েছে বামেরা।
6 কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত। ফলে কংগ্রেসের হাত ধরে বা হাত ছেড়ে কোনো অঙ্কেরই হিসেব মেলাতে পারছে না বামেরা। জাতীয় জোট আর আঞ্চলিক বিরোধিতার মাঝে হাতড়ে মরতে হচ্ছে হাত শিবিরকেও। তাদেরও জামানত বাজেয়াপ্ত 6 কেন্দ্রেই। উল্টে বামের ভোট রামের অঙ্ক উল্টে তৃণমূল শিবিরে শক্তি বৃদ্ধির হিসেব দেখছেন অনেকে। ফলে সার্বিকভাবে বাম কংগ্রেসের খুঁটির জোরও প্রশ্নের মুখে। সম্প্রতি দুটো বড় ইস্যু সামলাতে হয়েছে শাসক দলকে, সন্দেশখালী আর আরজিকর। উভয় ক্ষেত্রেই আত্মসমালোচনার সুর ছিল শাসক দলের গলায়। উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রীও। ফলে রাজ্যে শাসক দলই বিরোধী পরিসর ছোট করে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। যেখানে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার মডেলই ভোটের ভবিষ্যৎ হয়ে উঠছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তৈরি না করে আদৌ 26-এর ময়দানে খেলতে পারবে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা, নাকি সেখানেও খেলা হবে একতরফা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে তৃণমূলে বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন কংগ্রেসের শক্তি মৈত্র, রয়েছেন বিজেপির শতরূপাধি, রয়েছেন শতরূপ ঘোষ সিপিআইএম-এর, এবং আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। তবে আমি আলোচনায় আসার আগে একটা খবর দিয়ে দিই, যে খবর আমাদের কাছে এখনও এসে পৌঁছাচ্ছে। মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল চিঠি দিয়েছেন, সেখানে নতুনভাবে চলার বার্তা দিয়েছেন সিভি আনন্দ বোস। আর সিভি আনন্দ বোসের এটা দ্বিতীয় বর্ষপূর্তি, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। তিনি লিখেছেন নতুনভাবে আগামী দিনের পথ চলা হোক। চিঠিতে এমনই বার্তা সিভি আনন্দ বোসের। আপনারা একবার জানিয়ে রাখবো, নতুনভাবে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি। রাজ্যপালে আনন্দ বোসের দ্বিতীয় বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি, নতুনভাবে আগামী দিনের পথ চলা হোক বার্তা। বোসের আরো আপডেট দেবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, দেখো, আজকে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার রাজ্যপাল হিসেবে দ্বিতীয় বছর, সেই দ্বিতীয় বছরের পূর্তি অনুষ্ঠান হচ্ছে। আর এক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই এই দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে রাজ্যপালের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। যে চিঠিতে মূল বার্তা যেটা দেওয়া হয়েছে যে আগামী দিনের যে পথ চলা, সেই পথ চলা যেন দুজনের মধ্যে দুজন একসঙ্গে হয় এবং সেক্ষেত্রে সেই পথ চলা যেন সুন্দর হয়, এরকমই একটি বার্তা দেওয়া হয়েছে ওই চিঠিতে। এখন আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে কিন্তু কার্যত রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে প্রশাসনের সার্বিক যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে নানান টানাপোড়েনের চিত্র সামনে এসেছে, যেখানে বিরোধের চিত্রটাই কিন্তু মূলত প্রবল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুনভাবে পথ চলার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের এই চিঠি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর এবার আসি আলোচনায় শতরূপাধির কাছে। শুরুতে আসি। শতরূপাধি, তুমি ব্যাটম্যান দেখেছো? প্রশ্ন করে লাভ নেই, স্ট্রেট অ্যাওয়ে বলো। আমি যে এটা শুরু করেছিলাম যে প্রতিবেদনটা, ওখানে ফার্স্ট যে কার্ডটা ওয়াই সো সিরিয়াস, এটা জোকারের একটা খুব বিখ্যাত কোটেশন। তো উপনির্বাচনের পরেও বিজেপি নেতারা তো এই কথাই বলছেন, ওয়াই সো সিরিয়াস। না, ওয়াই সো সিরিয়াস এটা ভীষণ হালকা ভাবে নেওয়া। আমি জানি না তুমি কেন আমি তো বলিনি, দিলীপ ঘোষ বলছেন। দেখেছি প্রতিবেদন, উনি ওইভাবে বলেননি। উনি বলেছেন যে জেনারেলি যে বাই ইলেকশন হয়, দের ইজ আ বেসিক ট্রেন্ড, সাইকোলজিস্টরা বলে যে বাই ইলেকশনের রেজাল্টস ইউজুয়ালি পার্টি ইন পাওয়ার তাদের দিকেই যায়। এবং তুমি যদি দেখো, সেটাও যদি আমি মানে ফ্যাক্ট ধরে নিই, তাহলেও শাসক দল যে হারে সারা বছর একটা ফিয়ার সাইকোসিসের মধ্যে মানুষকে রেখে দেয়, তোমরা এক্ষুনি বলবে কোথায় ফিয়ার, কোথায় ভায়োলেন্স, কোথাও কিছু নেই। শাসক দলের নেতারা বিভিন্ন জায়গায় পাবলিক ফোরাম থেকে বলে, ভোট যদি কমে যায় কন্যাশ্রীর টাকাটা বন্ধ করে দিতে বলবো, ভোট যদি কমে যায় অমুক রাজ্য প্রকল্প পাবে না। তো এই হেন সময়, যেখানে অ্যাবাউট 15 মান্থস বাকি আছে নর্মাল বিধানসভা, যেখানে একটা পুরো পার্টির চেঞ্জ হওয়ার একটা সুযোগ আছে, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষ যারা এনিওয়ে সারাদিন রাত একটা ভয় সন্ত্রস্ত হয়ে থাকে, তারা এই মুহূর্তে চেঞ্জ করার চেষ্টা করবে বলে। ডেফিনেটলি বাই ইলেকশনে আমাদের তরফ থেকে যতটা লড়বার আমরা লড়েছি, সেখানে যদি মানুষ এই মুহূর্তে আমাদের না নিয়ে থাকে, এটা ভাববার কোনো কারণ নেই যে 2026-এ চেঞ্জ হবে না। আমি তোমার প্রতিবেদনে আরো অন্যান্য নেতাদের, স্পেশালি কুণাল ঘোষ অবনক্সাস কথাবার্তা বলেন, 2036 তুমি নিজেই বলছো যে চেঞ্জ করা সম্ভব না যদি ফিয়ার সাইকোসিস। সেটাই তো আমি বললাম যে ফিয়ার সাইকোসিসে এই সময় মানে বাই ইলেকশনে জেনারেলি চেঞ্জ করে না। তুমি মেনে নিচ্ছ 3036-এর থিওরি? না, আমি যেটা আমার নেতারা যেটা বলেছে, যে দুজনের নেতা, যে দুজনের বক্তব্য তুমি
দেখালে আমি সেটার বেসিসে বলছি সবসময় এটা মনে হয় যে পার্টি ইন পাওয়ারের দিকে বাই ইলেকশন যায়। অফকোর্স শ্রমিক ভট্টাচার্য বাই ইলেকশনেই বসিরহাট জিতেছিলেন, দেয়ার আর এক্সেপশনস, কিন্তু ওভার বাই এন্ড লার্জ। এটা কি তোমার মনে হয় যে কেউ, সে বাম কংগ্রেস জোট হোক বা বিজেপি হোক, যাই হোক না কেন, 26-এ সরকার উল্টানো সম্ভব? হ্যাঁ, 100বার সম্ভব, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই 17 বছরে সারা বছর এটা ফিয়ার সাইকোসিস, মানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তার মানে আমি ভোট করতে পারবো না। না 17 দেখো, কেন্দ্রীয় বাহিনী ফাইন্যান্স ফালতু জিনিস। ও আমি একটা সময় আমি বা আমার দলও সবাই ভেবেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি কেন্দ্রীয় বাহিনীর মতো একটা অবান্তর ব্যবস্থা বোধহয় ভারতের রিলেশন ব্যবস্থায় এর থেকে বড় ফার্সার কিছু নেই। কেন সেটা তাই নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ আছে, সময় পেলে আমি বলতে পারি, হয়তো সেই সময় নেই। শতরূপা যে কথাগুলো বললেন বা তার আগে বিজেপির বাকি নেতাদের কথাও শুনলাম, ডেফিনেটলি বাই ইলেকশনে যদি সাধারণভাবে ট্রেন্ড দেখা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা শাসক দলের পক্ষে যায়। তেমন আবার এটাও ঘটনা, আজ ধরো উত্তরপ্রদেশের বাই ইলেকশনে বিজেপি ভালো ফলাফল করেছে, তারপরে যদি দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হয় যে উত্তরপ্রদেশের বাই ইলেকশনে ভালো ফল হলো বিজেপির, আপনি এ নিয়ে কী বলবেন? দিলীপ ঘোষকে উত্তরে বলবে যে না, উত্তরপ্রদেশে যেহেতু আমরা শাসক দল তাই আমরা এমনিই জিতেছি, কিন্তু সামনের বার বিধানসভা ভোটে আমরা ঠিক হেরে যাব, তা তো আর বলবেন না। সুতরাং এটাও একটা দেখো রাজনৈতিক একটা হিপোক্রেসি। যখন আমার পশ্চিমবাংলায় ফল খারাপ হবে তখন আমি বলবো যে শাসক দল এমনি যেতে তাই জিতেছে, আর উত্তরপ্রদেশে আমার ফল ভালো হলে আমি বলবো যে না, ওখানে আমি ভগবানের বাবার মতো কাজ করেছি তাই ভগবান আমাকে জিতিয়ে দিয়ে গেছে। ওইটা হয় না। আর একটা কথা দেখো, আমি যে দলের প্রতিনিধিত্ব করছি এখানে, আমার নিজের দল আমরাও হেরে গেছি, বিজেপির থেকে খারাপভাবেই হেরেছি, কিন্তু তারপরেও এটা তো ঘটনা। শতরূপাজি যে কথাগুলো বলছেন সবচেয়ে ভুল বলছেন এমন নয়, এটা আমাদের সবারই অভিজ্ঞতা। কিন্তু যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে তো এইগুলো সত্ত্বেও আমাদেরকে হারাতে হবে। তো তৃণমূলের নেতারা তারা তো চেষ্টা করবেই তৃণমূলকে জেতানোর জন্য, যা বললে তৃণমূলের ভোট বাড়বে, যা বললে তৃণমূলের সংগঠন বাড়বে, ভোট করতে সুবিধা হবে। এটা তো তৃণমূলের কোনো মানে এমন কিছু করছে না যেটা আর 5টা রাজনৈতিক দল করবে না। সুতরাং আমাকে যদি আজ তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় আসতেই হয় তাহলে এখন খেলতে নেবে, খেলার নিয়ম না মেনে কান্নাকাটি করে লাভ কী আছে? এখানে আমরাও ব্যর্থ হয়েছি, বিজেপিও ব্যর্থ হয়েছে, কংগ্রেসও ব্যর্থ হয়েছে। আমার মনে হয় ব্যর্থতাটাকে স্বীকার করে কেন ব্যর্থ হলাম, পরবর্তীকালে কী করতে হবে সৎভাবে সেই দিকে ইন্ট্রোস্পেক্ট করার প্রয়োজন আছে। নাহলে তৃণমূল এটা বলেছে আমরা হেরে গেছি, তৃণমূল তো সারা জীবন বলবে সারা জীবন হারবো, তাহলে ওইটা ভেবে কী লাভ আছে? শক্তিটা তার মানে মেনে নেওয়াটাই হচ্ছে ভালো কথা। এই যে যুক্তিটা, এটাও তো মাল্টা তৃণমূল বলতে পারে যে এই যে ভোট দখল করা হয়েছে, ভোট লুট করা হয়েছে, হেরেছি বলে এই কথা বলা হচ্ছে, জিতলে এই কথা বলা হতো না। না শতরূপের বক্তব্য রেখেছি, মেনে নেওয়াটাই আমাদের কথা, এটা আমাদের বক্তব্য নয়। আমাদের বক্তব্য যেটা, যে পরিষ্কার একটা কথা, রাজনৈতিক মাঠে নেমে আমাকে শাসক দল ভয় দেখাচ্ছে, থ্রেট করছে, ল অ্যান্ড অর্ডার, স্টেট অ্যাফেয়ার্স, এগুলো বলা আমি মনে করি লেম এক্সকিউজ। এগুলোকে মাথায় রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং সেটাকে ফেস করে নিজের দলকে এস্টাবলিশ করাটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের কাজ। আর এই যে ধরো কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রচুর নোট অফ ইন্টারোগেশন আছে। কেন্দ্রীয় বাহিনী কি করে না করে সে যারা সাধারণ মানুষ তারাও বোঝে, যারা ভোট দিতে যায় তারাও বোঝে। কেন্দ্রীয় বাহিনী তো আর ভোটের ইয়েতে অভ্যন্তরে প্রবেশ করে না। গ্রামাঞ্চলে এমনও বুথ আছে যেখানে তারা বাইরে থাকে। সেদিন প্রিসাইডিং অফিসার ইজ দ্য সোল অথরিটি। আমার একটা বক্তব্য, নিশ্চয়ই 6টা জায়গাতেই আমরা হেরেছি এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের জামানো জব্দ হয়েছে, এর মধ্যেও মিথ্যে নেই। এই সত্যটাকে স্বীকার করে নিয়েই বলছি যে রাজনীতি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না। রাজনীতি অলওয়েজ, মানে আমি স্ট্যাগনেন্ট হয়ে থাকবো, 24-এই করেছি বলে 25-এ ওই হবে না, এই গল্পগুলো আমরা করি না। আবার কুণালবাবুর মতো একটা অবান্তর 1000 বছর পর আমরা ফিরে আসবো, তৃণমূল কংগ্রেস থাকবে, পৃথিবীর অস্তিত্ব থাকবে কিনা জিজ্ঞাসার চিহ্ন, সেইখানে এই কথাগুলো বলার কোনো মানে হয় না। যেটা সত্যি এবং বাস্তব কথা, তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে যেটা করে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, ভয় দেখে হোক, বিভিন্ন প্রান্তিক মানুষকে আর্থিক সহায়তা দিয়ে হোক, বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে হোক, আমরা সেইগুলো বোঝাতে পারিনি যে এটা তৃণমূলের টাকা না, এটা সমস্ত মানুষের অধিকারের টাকা। এই কথাটাকে মেনে আমরা বলছি যে হ্যাঁ ঘটনা, আমরা পশ্চিমবাংলায় হেরেছি। বৈষ্ণব তাহলে তো শক্তিটা বললাম। হ্যাঁ সদরূপ না বুঝছি, আমিও তো আলাদা কিছু বলিনি। উনি প্রথমে বললেন যে আমার বক্তব্যটা ওনার বক্তব্য নয়, তারপর দেখলাম আমরা একমত হিসাবে। কিন্তু শক্তিটা এটাও বলেছে কিন্তু যে ভয় দেখানোর পার্টটার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন তৃণমূল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যায়, সরকারি সুফলগুলো পৌঁছে দেওয়া, মানে এই কথাটা তোমরা বলেও এসছো, আজকে শক্তি দ্বারাও মানছেন।
দেখুন, এটা যতবার নির্বাচন হয়েছে নানান ধরনের বলা হয়েছে, 8 দফায় নির্বাচন হয়েছে, 2 লক্ষ আধা সামরিক বাহিনীকে দিয়ে নির্বাচন হয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী টেলিপ্যাসেন জারি করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘাঁটি ঘেরে বসেছিল, বিভিন্ন নির্বাচন হলো। তো তাতে কি দেখা গেল? বামেদের তো জমানত জব্দ আপনি বলেছেন, কংগ্রেসেরও জমানত জব্দ বলেছেন, এবার হাড়োয়া সিতাইতে বিজেপির জমানত জব্দ, হাড়োয়া সিতাইতে বিজেপির এবারে জমানত জব্দ হয়েছে। সুতরাং এখন কে সেকেন্ড, কে থার্ড, কে ফোর্থ, কে ফিফথ, কি সিক্সথ, এই লড়াই হবে। আমি সকালবেলাও এসেছিলাম, তখন আপনাদের কংগ্রেস যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলছিলেন যে আমরা আলিপুর দুয়ারের ওই সিটটা ওইখানে মাদারিহাটে আমরা থার্ড হয়েছি, মানে এতেই উনি মানে উল্লসিত ছিলেন। তো আমি এইটুকু বলতে পারি যে দেখুন, মানুষের যে আস্থা আমরা অর্জন করতে পেরেছি, বারবার মানুষকে আমরা, আমাদের মামাটি মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে মানুষের আস্থা আছে, এটা কিন্তু বারে বারে নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে। যতই ইস্যু তোলা হোক, সব ইস্যুই কিন্তু নির্বাচন তো তা আসল, আমাদের রাজনীতিতে আন্দোলন যা কিছু করি, নির্বাচনের ফলাফল তো তা প্রোগ্রেস রিপোর্ট। তো সেখানে দাঁড়িয়ে বারবার এটা প্রমাণ হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, এই যে সামাজিক সুরক্ষা, এতে বাংলার মানুষ, বাংলার মায়েরা বোনেরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনকে জারি। আচ্ছা, কিন্তু শতপথে একটা প্রশ্ন তো ওঠে, আর এই যে মাদারিহাটের কথা বললেন, মাদারিহাটে এরকমও কথা শোনা যাচ্ছে, জন বার্লা ফ্যাক্টর নিয়ে আমরা তো সকাল থেকে আলোচনা করছি, কোথাও গিয়ে মনোজ টিক্কাও কতটা মাঠে সক্রিয় ছিলেন তা নিয়ে প্রশ্ন নয়, কারণ তুমিও জানো মনোজ টিক্কা তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন তার স্ত্রীকে ভোটে দাঁড় করানো, সেটা হয়নি। আর সাংগঠনিক কোথাও দ্বন্দ্ব সামনে আসছে। সিতাইতে ভেটাগুড়ি নিশীথ প্রামাণিকের সেখানে শক্ত ঘাঁটি, সিতাইতে সীতার প্রার্থী প্রচার করতে যাচ্ছেন, সেখানে তার প্রচারের লোক পাওয়া যাচ্ছে না। যদি এই পরিস্থিতি হয়, যেখানে যেখানে তোমরা শক্তিশালী বলে দাবি করো, সেখানেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে তো এটা বলার জায়গা শতরূপ বা শক্তি জায়গা থেকে যায় যে কোথাও গিয়ে তাহলে বিজেপি সিরিয়াস নয় বাংলা নিয়ে। প্রথমত আবার সেই সেটিং দত্ত চলে আসে। প্রথমত সব্যসাচী, তুমি যেহেতু ব্যাটম্যান ট্যাটম্যান নিয়ে শুরু করলে এবং সিরিয়াসনেসের কথা জিজ্ঞেস করলে, আমি সেই জন্য ওই অ্যাঙ্গেলটা ধরেছিলাম। কিন্তু আমি অন্য কিছু বলবার আগে আমি ভেহেমেন্টলি প্রোটেস্ট করছি যে জন বার্লার দিকে আমি পরে আসছি। মনোজ টিগ্গার মতন একটা অত্যন্ত ভালো ছেলে, সে তাকে সন্দেহ করা যে সে ক্যাম্পেইন পুরোপুরি করেনি, এটা বিজেপির স্পোকসপারসন হয়। আমি করছি না, হাওয়ায় যা খুশি ভাসুক, কথাটা তুমি বলেছো যখন, আমি তোমার হাওয়ায় গিয়ে বলবো না, আমি তোমাকে বলবো, তোমার চ্যানেলকে বলবো। মনোজ টিগ্গার কোথাও কোনো দিকে কমতি ছিল না। হ্যাঁ, কোথায় কার্যকর্তা কম ছিল না ছিল সেটা তোমাদের ক্যামেরায় কি ধরা পড়েছে, সেটা আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে। ডেফিনেটলি যেরকম বাই ইলেকশনের, আমি যেটা মানে সিরিয়াসনেসে যেহেতু তুমি প্রশ্ন করেছিলে, আমি বলেছিলাম বাই ইলেকশনের জেনারেল ট্রেন্ড, কিন্তু তাই বলে এই নয় যে আমাদের ছখানা, যে আমি ইনফ্যাক্ট ইলেকশনের আগে আমি সবসময় বলেছি এটা ইট ওয়াজ অলমোস্ট লাইক এ লিটমাস টেস্ট, যে আমরা মানে কতটা আমাদের ওখানে অস্তিত্ব আছে না আছে, আমাদের ভিনেবিলিটি কি আছে না আছে। আমার একটাই উত্তর এখানে, যে যদি আদৌ মানুষ ভোট দিতে পারতো, যার জন্য আমি ফিয়ার সাইকোসিস কথাটা বলেছি, আমার মনে হয় না যদি তৃণমূল জিততো এরকম অ্যাবনর্মাল মেজরিটি নিয়ে জিততো না। কোথাও কোনো জায়গায় এইরকম 1 লক্ষ কত, আমি এক্স্যাক্টলি আমি এখন এক একটা টিকিট, এক একটা সিট বের করতে হবে, এরকম একটা অ্যাবনর্মাল মার্জিনে কোনো পার্টি জেতা সম্ভব নয়। ইট ইজ নট পসিবল। তৃণমূলের একটা ইনক্রেডিবল পলিসি আছে, ওরা সবসময় বলে জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু করাপশন। আমি তার সঙ্গে অ্যাড করছি এক সেকেন্ড, জিরো টলারেন্স টু অপোজিশন। ওরা কোথাও কোনোভাবে কোনো অপোজিশনকে রাখবে না। এই যে ইনক্রিজ একটা হিউজ মেজরিটি নিয়ে জেতা, এইটা যেন ওরা কিরকম, তুমি আজকে জানি না তুমি দেখিয়েছো কিনা তোমার চ্যানেলে, পার্থ ভৌমিক বলেছে আমি দিদিকে কথা দিয়েছিলাম আমি এত লক্ষ ভোটে জিতবো। এই একই অভিযোগ আবার ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে করে। আমি এক সেকেন্ড, আমি তোমার কাছে আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি আসবো আমি একটা বিরতির পর ফিরে আসছি, সতর্কের কাছে আসবো, সঙ্গে থাকুন।
সরাসরি আসবো শতরূপের কাছে। শতরূপ, দেখুন আমি দুটো কথা বলছি। একটা, আমি কুণাল ঘোষের কথা শুনছিলাম যে 1000 বছর পরেও তৃণমূলের গভর্নমেন্ট থাকবে। এখন 1000 বছর পরে কার গভর্নমেন্ট থাকবে জানি না, কিন্তু 1000 বছর পরেও কুণাল ঘোষকে লোকে চোরই বলবে। কিন্তু যে কথাটা আমি এখানে বলতে চাই তা হচ্ছে যে এই সিতাইয়ের বা মাদারিহাট অঞ্চলে বিজেপির যে ফলাফল খারাপ হয়েছে, তো আমি বারবার করে বলছি যে আমাদের ফলাফল আরও খারাপ হয়েছে, কিন্তু সেটাকে মাথায় রেখে আমি বলছি আমার মনে হয় যে এটা একটা বড় ইন্ডিকেশন এইটার যে রাজবংশী সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিজেপি একটা দীর্ঘদিন ধরে যে রাজনীতি করেছিল। এবং আপনাদের খেয়াল থাকবে অনন্ত মহারাজকে লোকসভা ভোটের কয়েক মাস আগে ওনারা রাজ্যসভার এমপি করলেন। অনন্ত মহারাজকে রাজ্যসভা এমপি করার পরে ভাবা গেছিল যদি গোটা উত্তরবঙ্গে যদি আর 5-6 জন রাজবংশী মানুষ থেকে থাকেন যিনি এখনও বিজেপিকে ভোট দেন না, এবার থেকে তিনিও বিজেপিকে ভোট দেবেন। দেখা গেল যে কোনো কারণেই হোক না কেন অনন্ত মহারাজ রাজ্যসভায় যাওয়ার পর থেকে বিজেপির ভিটেমাটি চাটি হয়ে গেল। কোচবিহারে হেরে গেলেন, ওই আর একটা বাই ইলেকশন হলো ধূপগুড়িতে, সেখানে বিজেপি হেরে গেল, ওদের জেতা সিট হাতছাড়া হলো। এখন সিতাইয়ে মাদারিহাটে খারাপভাবে হারলো। আমি এইটা কথাটা আমি এই কারণে বলছি, তা হচ্ছে সত্যি সত্যি যে পরিচিতি সত্তার রাজনীতি, আইডেন্টিটির রাজনীতি, এবং আইডেন্টিটি মানে খালি রাজবংশী মানুষের আইডেন্টিটি নয়, কোথাও সাঁওতাল হতে পারে, কোথাও আদিবাসী হতে পারে, কোথাও মানে অন্য কোনো আদিবাসী মানুষ হতে পারেন, কোথাও হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, অব্রাহ্মণ, এই যে হাজার রকমের আইডেন্টিটির এখন খেলা হচ্ছে রাজনীতিতে, সেখানে কোনো একটা জায়গায় যে পরিচিতি সত্তার রাজনীতিকে পরাজিত করা যাচ্ছে, এইটা আমি বিশ্বাস করি যে পরিচিতি সত্তাকে অতিক্রম করে যারা রাজনৈতিক লড়াই করতে চায় তাদের কাছে এটা একটা খুব ভরসার জায়গা বা একটা উৎসাহ পাওয়ার মতো জায়গা। আমি আর একটা বিরতিতে আসতেই হয়, বিরতির পর আমি সুমনদার কাছে আসবো এবং আমি আসবো শতরূপে আসবো আমি একটু সুমনদাকেও কাছে আসবো বিরতির পর। সুমনদার কাছে যে প্রশ্নটা রেখে আমি যাব, আমরা দেখেছি সুমনদা দুটো বড় বড় ইস্যু শাসক দলকে সামলাতে হয়েছে, সন্দেশখালী এবং আরজিকর। এবং আরজিকর ইস্যুতে আমরা প্রবলভাবে, বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়ার কথা তো বলবোই, যেখানে বাম এবং বাম সমর্থকদের একটা চড়া সুর ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের একটা এক্সপেরিমেন্ট, দীর্ঘ বছর পর সিপিএম এর সঙ্গে একটা হাত ধরাধরি, একা লড়ল কংগ্রেস, সামগ্রিকভাবে বিরোধী চিত্রটা বড় সড়ো ধাক্কা। 26-এ আদৌ ঘুরে দাঁড়াতে পারবে তারা? সুমনদার কাছে আসবে বিরতির পর, সঙ্গে থাকুন। সুমনদার কাছে আসবো। সুমনদা, যে প্রশ্ন রেখেছিলাম, মানে সাংবাদিক হিসেবে তুমি মানবে যে একটা যে কোনো গণতন্ত্রে শক্তিশালী বিরোধীর একটা প্রয়োজন হয়, কিন্তু এখানে আমরা দেখেছি যে কোনো ইস্যুতে বিরোধীদের রাস্তায় নামতে হইচই, সোশ্যাল মিডিয়া তোলপাড়, কিন্তু উপনির্বাচনে এই হাল। দেখো সব্যসাচী, তোমার যে প্রশ্নটা সেটাকে যদি আমি তিনটে যে অপোজিশন দল তাদের মানে দিক থেকে বিচার করি, তাহলে তুমি প্রথম বলো যে যেটা মেইন অপোজিশন পার্টি, তোমার মনে হয় যে বিজেপি এই বিষয়গুলো নিয়ে সিরিয়াস ছিল? আমি যদি সিপিএমের মুখপাত্রের বক্তব্যটা ধরি তাহলে তো এটা সত্যি যে উত্তরপ্রদেশে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বিজেপি জিতেছে, যেখানে রাজস্থান যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বিজেপি জিতেছে, যেখানে কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় আছে কংগ্রেস বাই ইলেকশন জিতেছে, পাঞ্জাবে আপ জিতেছে। তাহলে বাই ইলেকশনে তৃণমূল বিশাল বাড়াবাড়ি করেছে বা অমুক করেছে, এটা কথা নয়। কারণ এটা কথা নয় এই কারণেই, তুমি যদি কংগ্রেসের ভোট, কংগ্রেস যেখানে তৃতীয় হয়েছে সেই সিতাইতে কংগ্রেসের ভোটটা দেখো, তাহলে রুয়ান্ডা থেকে ইউনাইটেড নেশনসের বাহিনী আনলেও ওইটা দিয়ে তৃণমূলের ভোটটাকে টপকে যাওয়া যাবে না। কংগ্রেস ওখানে পেয়েছে 4000-এর কাছাকাছি ভোট, ঠিক আছে? সো লেটস ফেস দ্য ট্রুথ যে কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্ভবত দায়িত্বটা, বিজেপিকে ঠেকানোর দায়িত্বটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে রাহুল গান্ধী ওয়েনারে প্রিয়াঙ্কা গান্ধীকে জেতানোতে ব্যস্ত ছিলেন। ছেড়ে দাও, কংগ্রেসকে নিয়ে তাহলে আলোচনা করে লাভ নেই। তাহলে দ্বিতীয় আসলে বিজেপি। শুভেন্দু অধিকারীকে তোমার তো প্রশ্ন করতে হবে যে ভাই তুমি মেদিনীপুরে কেন জেতাতে পারলে না? লোকে ভুলে যাচ্ছে শুধু মাদারিহাট নয়, লোকসভা নির্বাচনে মেদিনীপুরেও বিজেপি ওই যে কেন্দ্রটা আজকে সুজয় জিতেছেন সেই কেন্দ্রটায় বিজেপি 5200 ভোটে এগিয়েছিল। তো শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে প্রচার করতে গেছিলেন কেন উনি মেদিনীপুরটা না জিতিয়ে? তাহলে তুমি ধরে নাও যে কি বলে বিজেপির এই অবস্থা। নাও কামিং ব্যাক টু সিপিএম, যে পার্টিটার একটা ক্যাডার বেসড পার্টি হওয়ার কথা, তাদের গোটাটা চলে ফেসবুকে। আমি নিজে প্রেসিডেন্সি কলেজে কিছুদিন পড়েছি, দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে রাজনীতিও করেছি। আমি কোনোদিন ভাবিনি যে প্রেসিডেন্সি কলেজের ছাত্র আন্দোলন দিয়ে আমি জোড়াসাঁকো বা বিদ্যাসাগর জিতব।
যেমন ঠিক জেএনইউতে জিতলে দিল্লিতে বিজেপিকে হারানো যায় না। তো এটা যদি সিপিএমের মাথায় না আসে, যদি এটা না বোঝে যে তালড্যাংরার জিওগ্রাফি বা টোপোগ্রাফি সেখানে আরজিকর আন্দোলনের ইস্যু দিয়ে অথবা রাত দখলের ইস্যু দিয়ে তালড্যাংরায় ভোট জেতা যায় না, তাহলে তো সিপিএম এখনো মানে ওই কমলা হ্যারিসের মতো আছে যে বললো পুলিশ তুলে দাও, দিয়ে দেখা গেল যে সমস্ত কাউন্টিগুলোতে ডোনাল্ড ট্রাম্প জিততো না সেখানেও ডোনাল্ড ট্রাম্প জিতে গেল, কারণ লোকে বললো পুলিশ উঠে গেলে কি হবে। সো ইউ হ্যাভ টু সিপিএমকে প্রথম নিজেকে রিডিজাইন করতে হবে যে কি স্লোগান দিচ্ছি। গোটা বাঙালি চলে গেল পুজোতে, ওরা বললো যে না আমরা পুজোতে ফিরবো না, আর তারপর দেখা গেল যারা বুকে উই ওয়ান্ট জাস্টিস বলে নেমেছিল তারাই পুজো করতে চলে গেল। সো ইউ হ্যাভ টু বি মানে রিয়ালিস্টিক। তোমাকে তো দেখো আমি সকালে একবার বলেছিলাম যশপ্রীত বুমরার দিনে তুমি যদি আশিস নেহরাকে নিয়ে আলোচনা করো, আজকের দিনটা তো দেবেন্দ্র ফাডনবিস, হেমন্ত সোরেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন। হেমন্ত সোরেন তো দেখালো যে কিভাবে বিজেপিকে ঠেকানো যায়, তো সেটা বাকিরা পারলো না কেন? রাহুল গান্ধী মহারাষ্ট্রে যেখানে সে 31টা আসন লোকসভায় জিতেছিল, সেখানে সে প্রায় তার নিজের বয়সের চাইতে কম আসন বিধানসভায় পেয়েছে। এটা কি রসিকতা হচ্ছে? ভারতবর্ষে এটা দিয়ে তুমি বিজেপি বিরোধিতা করবে? না না, এই মহারাষ্ট্রের ক্ষেত্রে আমি তো বলতে পারি যে সুমনদা, রাহুল গান্ধী আপত্তিও তুলেছিলেন যখন আঞ্চলিক স্তরে এই সিট শেয়ারিংটা হয়ে গেল। রাহুল গান্ধী এটা নিয়ে অত আপত্তি, রাহুল গান্ধী সময় পেয়েছিলেন। রাহুল, তুমি যদি একবার পুরনো পেপার ক্লিপিংস দেখো, যখন মহারাষ্ট্রে সিট শেয়ারিং নিয়ে আলোচনা হচ্ছে তখন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর বর মল্লিকার্জুন খাড়গে, গোটা কংগ্রেস হাইকমান্ড ওয়েনারে ছিল। ভাই ওটাও একটা বাই ইলেকশন। আচ্ছা, তো ওয়েনারের বাই ইলেকশন এত গুরুত্বপূর্ণ, আর ভারতবর্ষের অন্য কোথাও বাই ইলেকশন গুরুত্বপূর্ণ ছিল না? আবার ভিডিও দেখো, আমি ডেট ধরে বলে দিচ্ছি, ওয়েনারে বাই ইলেকশন করতে গিয়ে রাহুল গান্ধী রাজস্থানে বাই ইলেকশনে ক্যাম্পেইনে যাননি। তো এই যদি সিরিয়াসনেস হয়, তাই দিয়ে তুমি নরেন্দ্র মোদীকে আটকাবে? তারপরে তুমি টেলিভিশনে এসে শুধু চিৎকার করবে যে আমরা উই ওয়ান্ট জাস্টিস। মানে সুমনদার যদি যুক্তিটা মানি, তাহলে যে প্রশ্নটা বিজেপির কাছে উঠেছিল সেটা শক্তিদা তোমাদের ক্ষেত্রেও আসে, যে মানে কংগ্রেস হাইকমান্ডও বাংলা নিয়ে খুব একটা সিরিয়াস নয়। এবং এখানে আরেকটা প্রশ্ন, শক্তিদা আদৌ সিপিএম এর হাত ধরে তোমাদের কোনো লাভ হচ্ছে কিনা? কারণ তোমরা কেন্দ্রে একসাথে এক প্ল্যাটফর্মে আছো, রাজ্য স্তরে বিরোধিতা করছো, কোথাও গিয়ে এই যে দুটো যে মতামত সামনে, এটা লোকের কাছে কনফিউজিং না? সুমনবাবুর দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছে। পলিটিক্স কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। নেতাকে আজকে বসে যে কালকের কথা চিন্তা করতে পারবে। রাহুল গান্ধী ওয়ার্নারে গেছেন বলে তিনি রাজস্থানে যাননি, আর খাড়গে চলে গেলেন। তা আমার প্রার্থী ওয়ার্নারে প্রিয়াঙ্কা গান্ধী, জাতীয় কংগ্রেসের প্রার্থী, সেখানে কংগ্রেস সভাপতি খাড়গে যাবেন, এটা এক্সপেক্টেড। আর রাহুল গান্ধী সিরিয়াস নন এটাও ভাববার কোনো কারণ। বামপন্থীদের সঙ্গে আমরা জোট করে আমরা জিতবো না হারবো, বামপন্থীরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন, আমরা দাঁড়িয়ে আছি, সেটা তো আজকে বলবার দিন নয়। এরকম তো দিন গেছে যে পার্লামেন্টে একা মমতা ছিলেন, এরকম তো দিন গেছে, বেশি দিনের নয়, যে অটল বিহারী বাজপেয়ীও হেরে গেছেন, মাত্র 2টো সিট ছিল পার্লামেন্টে ভারতীয় জনতা পার্টি। তাহলে ঘটনা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে আমরা যেটা মনে করি এটা তো অ্যাবসলিউট ডেমোক্রেসি নয়। ট্রাম্প বা হ্যারিসের যে উদাহরণটা এলো সেখানে অ্যাবসলিউট ডেমোক্রেসি, আমার হচ্ছে ফেডারেল সেট আপ অফ ডেমোক্রেসি। আমরা যেটা বলতে চাইছি যে আজকে আমাদের দেশ এবং জাতির আমাদের কাছে মনে করি যে বিরোধিতা করতে হবে ভারতীয় জনতা পার্টি। সেই জায়গায় দাঁড়িয়ে আদর্শগতভাবে কোনো দিন কোনো মুহূর্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আতাত করিনি বা হাত মেলাইনি। সেইখানে বামরা আমাদের সঙ্গে ছিল, বা আমরা বামেদের সঙ্গে ছিলাম। আমরা এখানে বলছো তৃণমূল ভারতীয় জনতা সাথে আতাত করেছে, সেটিং করেছে, কোথায়? এখানে না, সে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির মন্ত্রীও ছিলেন, আবার কোন সময় তিনি বিনা কারণে একটা কাগজ ছুঁড়ে বেরিয়ে বলছি লোকে কি দেখছে যে তুমি যার বিরুদ্ধে এখানে সুর চড়াচ্ছ, সব্যসাচী মঞ্চ শেয়ার করছো। সব্যসাচী, আমি তোমাকে বলি, আমি হাওয়ায় কথা বলাতে চাই না, আমি যেটা বলি স্ট্রেট ওয়েতে বলি। আমি বলি যে রাজনীতি একদিনের নয়, রাজনীতি ওয়ান ডে ক্রিকেট নয়, রাজনীতিতে আমি আজকে যা বলবো সেটা খেলে দেবো সেটাও নয়। রাজনীতিতে বামেদের সঙ্গে আমরা থাকবো কি না থাকবো সেটা আগামী দিন নিশ্চয়ই পরীক্ষিত হবে। আচ্ছা, আমি বৈশাদার কাছে আমি সুমন বলেছে রাজনীতি বিশ্লেষণ করেছে, আমি শুধু বলবো যে
এই মুহূর্তে বাংলার রাজনীতিতে যতবার নির্বাচন হয়েছে বা যতবার নির্বাচন হবে, মমতা ব্যানার্জির প্রতি সাপোর্ট বেসটা কিন্তু বাড়বে। আজকে সকালে কেউ কটাক্ষ করে বলেছে আর কবে বামফ্রন্ট 0 থেকে 1 হবে। কংগ্রেসের জমানাত জব্দ হয়েছে, কংগ্রেসের স্বীকার করলেন। নৈহাটিতে 3000 ভোট পেয়েছেন। এই উনি আমার সঙ্গে কথায় আলোচনায় এখন বললেন 6000 কোথায় ভোট পেয়েছেন। তা এই যদি তাদের অবস্থা হয়, একবার কংগ্রেসের সঙ্গে সিপিএমের হাত মিলিয়ে নির্বাচন লড়বে, আবার একটা নির্বাচনে ট্রায়াল আর এরার করার মতো আলাদা করে লড়বে। দুজনেরই জমানাত গেছে। আর বিজেপিকে যদি আপনি দেখেন, লোকসভা নির্বাচনে এত কিছু বলার পর, 400 পার, এত কিছু বলার পর, বাংলায় এত কিছু বলার পর সিট সংখ্যা কতটা কমে গেল। আর সেখানে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস এত অপপ্রচার, এত নানা কথা, এই করেছে, দুর্নীতি, আরজি কর, কত কথা বলা হলো। তারপরে আমাদের সিট বেড়েছে লোকসভা নির্বাচনে। 2 লক্ষ আধা সামরিক বাহিনী নামানো হয়েছিল, 8 দফা এখানে নির্বাচন হয়েছিল। এইবারের বাই ইলেকশনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মনিটর করেছে। আর উনি যদি খালি বলেন যে আমাদের ফিয়ার সাইকোসিসের জন্য এই হয়েছে, তাহলে তো এই ভয়ের তো আর কোনো ওষুধ নেই। তাহলে তো আর ওই বারবার হারবে আর বারবার ওই পরাজিতর আর্তনাদ হবে। যারা না সদর, আমার যেটা জানার, এই যে এই নির্বাচনে কংগ্রেসকে সরিয়ে রেখে একটা বৃহত্তর বাম ঐক্যের কথা আমরা বলতে পারি, এই এক্সপেরিমেন্টটা কেন হয়েছিল? উপনির্বাচন কে একটা এক্সপেরিমেন্টের প্ল্যাটফর্ম হিসেবে কেন ব্যবহার করতে? তো বলতে পারে কেউ তোমার ওটা সিরিয়াস ছিল না, দেখলে একটা ট্রায়াল এন্ড এরর হয় কি না। দেখুন, আমি কয়েকটা কথা বলি। বৈষম্যতা যেগুলো বললেন, আমি ওর কথার উত্তর এই কারণে দিতে চাই না, কারণ আমি এমন নয় যে আমি ওর সাথে সব ব্যাপারে একমত, কিন্তু এটা ঘটনাও আজকে জিতেছে। ওর একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে ও যে কথাগুলো বলছে সেগুলোকে বলা সাজিয়ে, এগুলোই ওর বলার দিন আজকে বলেছে। হি ইজ ওয়েলকাম টু সে দিস। সুমন ভট্টাচার্যের কথাগুলো আমি শুনছিলাম। উনি বললেন যে উনি প্রেসিডেন্সির ছাত্র ছিলেন। আমি জানি না উনি যখন প্রেসিডেন্সিতে পড়াশোনা করতেন, ওনার পরীক্ষার কোয়েশ্চেন পেপার প্রেসিডেন্সির প্রফেসররা সেট করতেন নাকি নিজের কোয়েশ্চেন পেপার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতেন। আমার বিশ্বাস যদি সেই সময় ওনাকে সুযোগ দেওয়া হতো নিজের প্রশ্নপত্র নিজের পকেটে করে নিয়ে যাওয়ার, তাহলে যত নম্বরই পেয়ে থাকুন তার থেকে কয়েক নম্বর বেশি পেয়ে হয়তো গ্র্যাজুয়েট হতে পারতেন। এই কারণে আমি বলছি, উনি যে কথাগুলো বললেন যে বামপন্থীরা এইটা ভেবেছিল যে আরজি কর আন্দোলনের ফলে আমরা জিতে যাব, আমি জানি না কোন বামপন্থীকে এটা উনি বলতে শুনেছিলেন যে আরজি কর আন্দোলনটা হয়েছে বলে আরজি করের স্লোগান দিয়ে আমরা তালড্যাংরায় জিতে যাব। না তালড্যাংরায় দাঁড়িয়ে, না আলিপুদ্দিন স্ট্রিটে বসে, না গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে কোন বামপন্থী নেতাকে বলতে শুনেছেন আমি জানি না। তার থেকে বড় কথা, উনি একেবারে আইএসআই ছাপমারা মিথ্যাবাদীর মতো একটা কথা বললেন যে বামপন্থী নেতারা নাকি বলেছে যে আমরা পুজোয় ফিরবো না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সিপিআইএমের কোনো নেতাকে, এখন আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সব কিছু অ্যাভেলেবেল, আমরা রাস্তায় জানি যে বাইট দিই, সেটাও সোশ্যাল মিডিয়াতে আছে। সিপিআইএমের কোনো নেতাকে যদি আপনি বলতে শুনেছেন, দেখাতে পেরেছেন তিনি বলেছেন যে মানুষ উৎসবে ফিরবে না, পুজোয় ফিরবে না, মানুষ পুজো করবে না, উৎসব করবে না, তাহলে আমি ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইব। আর যদি আপনি দেখাতে না পেরেছেন, তাহলে এই চ্যানেলে আপনি ক্যামেরার সামনে আপনাকে কান ধরতে হবে না, কিন্তু এইটুকু বলবেন যে কোনো কারণেই হোক না কেন আমি সেদিন মিথ্যে কথা বলেছিলাম। আপনাকে আবেদন থাকলো, আপনি আমার থেকে বয়সে বড়, আপনার রাজনীতিকে ফলো করার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, আপনি আমার এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করুন এবং 24 ঘন্টাতেই আমাদের আবার দেখা হোক। আমি লাস্ট 2টো সেন্টেন্স বলছি। এক হচ্ছে, আরজি কর আন্দোলনের সুফল পেলাম না বলে তোমরা যে প্যাকেজটা দেখাচ্ছ সভ্য, আরজি কর আন্দোলনের একমাত্র সুফল হচ্ছে ওই মেয়েটির হয়ে জাস্টিস পাওয়া এবং সব অপরাধীর শাস্তি হওয়া। সেই পথে আমরা লড়াই করছি। যদি সেইটা হয়েছে তাহলে আমরা ধরে নেব আরজি কর আন্দোলন সফল, যদি সেটা না হয় তাহলে সেদিন আমরা ধরবো আরজি কর আন্দোলন ব্যর্থ। তালড্যাংরা বা নৈহাটির রেজাল্ট দিয়ে ওটা হবে না। আর আমার লাস্ট সেন্টেন্স এখানে বলার, যেমন এ কথা সত্যি যেটা তোমরা বলছো, সুমন ভট্টাচার্য বলছেন, বৈশানা চ্যাটার্জি বলছেন, যে তৃণমূল প্রমাণ করে দিতে পেরেছে আরজি কর নিয়ে ওই আন্দোলন হওয়া সত্ত্বেও রাজনৈতিক দল হিসেবে তোমরা ইস্যু ধরে পথে নামবে কি সামাজিক আন্দোলনের জন্য না রাজনৈতিক আন্দোলন? আমার উত্তর যখন আমি দিচ্ছি, প্লিজ হ্যাভ দ্য পেশেন্স টু হিয়ার মি আউট, তারপরে তুমি তোমার কথা নিশ্চয়ই বলবে। এরকম অনেক মানুষ পথে নেমেছেন যিনি জীবনে কোনোদিন ভোটে দাঁড়াননি, দাঁড়াবেন না। আমি আমার কথাটা শুনে নাও। যদি আজকে ব্যাপারটাকে তুমি এই ভোটের প্রিজমে এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রিজমেই এনে দেখতে চাও, বেশ, লেটস কাম টু দ্যাট পয়েন্ট অলসো। যদি আজকে তৃণমূল বলে যে আরজি করের ওরকম আন্দোলন সত্ত্বেও আমরা দেখিয়ে দিতে পারলাম যে 6-6টা আসন আমরা জিততে পারি, সেক্ষেত্রে আজকে আমিও বলতে পারি যে আমরাও আরজি কর আন্দোলন করে দেখিয়ে দিতে পেরেছি লোকসভায় 42টা আসনের মধ্যে 29টা আসন জেতা একটা দলকে 2 মাসের মধ্যে রাস্তায় বাঁধন নাচ করাতে পারি। সুতরাং ওই কারণে বলছি, ওই ব্যাপারে ওই দিকে তর্কটা নিয়ে যাওয়া উচিত নয়। তৃণমূল কংগ্রেসের মধ্যেও যে সৎ ভালো মানুষ আছেন, তিনিও আরজি করের এই নৃশংসতায় একই রকমভাবে শিউরে উঠেছেন যেরকমভাবে তুমি আমি উঠেছি। দয়া করে সেই
সেই মানুষটাকে সম্মান দিয়ে আরজি করে নৃশংসতা বা এটা নিয়ে প্রশ্ন উঠছে না দেখিও না। না এটা নিয়ে প্রশ্ন উঠছে না। না এটা নিয়ে একদম প্রশ্ন উঠছে না। ভোট হয়েছে, না আমরা হেরে গেছি 100 মাসের কথাটা বলো। আরজি কর বলছো কেন বারবার করে? আরজি কর নিয়ে তৃণমূল বারবার আমরা ভুল করেছি না। বিজেপি দাবি করেছিল মুখ্যমন্ত্রী পদত্যাগ, রাজনৈতিকভাবে তোমরা পথে নেমেছিলে। তৃণমূলের কথা এক সেকেন্ড, রাজনৈতিকভাবে তোমরা পথে নেমেছিলে। শুনতে পেয়েছি, উত্তরটা শুনে নাও। তৃণমূলের কথাই তো উত্তর দিচ্ছি। আরজি কর নিয়ে যে পথে নেমেছে সে কি ভুল করেছে? তাহলে আবার প্রশ্ন আসছে কোত্থেকে? হেরেছি এখানে নির্দিষ্টভাবে তোমাদের দলকে প্রশ্ন করা হচ্ছে, সাধারণ মানুষের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হচ্ছে না। আরজি করে যেটা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? আবার কে বলে ঠিক হয়েছে? ভোটে হেরে যাওয়া দল হিসেবে, শোনো কথাটা, ভোটে হেরে যাওয়া দল হিসেবেও যদি ভোটে হেরে যাওয়ার পরে বাড়িতে বসে না থেকে পরের দিন রাস্তায় নেমে থাকি এবং তারপরে যদি আবার হেরে গিয়ে থাকি, তাহলে কি নেমে আমি পাপ করেছি? তাহলে পারলাম না, হেরে গেলাম, মানেটা কি? যা করেছি বেশ করেছি, কালকে দরকার হলে আবার করব, অন্য কেউ না হলে আমরা করব। ভোটের ফলাফল আমরা ওয়েলকাম করছি। আমরা বলেছিলাম যে রাজনৈতিকভাবে নানান মিথ্যাচার, কুৎসা, ষড়যন্ত্র করা হয়েছিল ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনাগুলোকে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা, এখানে দাঁড়িয়ে মানুষ নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তৃণমূলের গাড়ে যে দোষ চাপানোর চেষ্টা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল এবং অন্যায়ভাবে দোষ চাপানো চলছিল। তাই মানুষের রায় হয়েছে। নৈহাটি কিন্তু আরবান মানুষ, সেখানে শহরাঞ্চলের মানুষরা আছে, তালডাংরাও সেখানকার মানুষ ভোট দিয়েছে, সীতায়ের মানুষও ভোট দিয়েছে, মাদারিহাটের মানুষও ভোট দিয়েছে, ভোট হাড়োয়াতে সেখানকার মানুষও ভোট দিয়েছে। মানুষ এটা বুঝেছে মমতা ব্যানার্জি সবসময় সত্যের জন্য আছে, ন্যায়ের জন্য আছে, এবং তাই মানুষ মমতা ব্যানার্জি। আমি বারবার করে কথা বলেছি, বৈশাখ চ্যাটার্জি যে কথাগুলো বলছেন ওনার এই কথাগুলো বলার আজকের তারিখে অধিকার রয়েছে, কিন্তু যদি বারবার করে বলে যে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হয়েছে, তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হয়েছে, আমি জাস্ট তিনটে তথ্য তোমাদের মনে করিয়ে দিই। এক, আরজি করে কিরকম ভাবে দুর্নীতি চলেছে গত 6 বছর ধরে, সেটা প্রথম ক্যামেরার সামনে গুছিয়ে বলেছেন অন্য কেউ নয়, কোনো বিরোধী নেতা নয়, তৃণমূলের নেতা শান্তনু সেন, যেটা বলার পরে তার দলীয় পদ চলে গেছে। 2 নম্বর কথা, তৃণমূলের একজন রাজ্যসভার এমপি বৈশ্বনাথ চ্যাটার্জি যে দলের কাউন্সিলর, সেই দলের একজন রাজ্যসভার এমপি নিজের রাজ্যসভার পদ ছেড়ে দিয়ে পদত্যাগ করেছেন শুভেন্দু শেখর রায় আরজি করের ঘটনায়। তিনি কি বিরোধীদের সঙ্গে চক্রান্ত করে তৃণমূলকে অপদস্থ করছেন? এবং 3 নম্বর, আমার শেষ কথা, গত পরশুদিন রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যে পশ্চিমবাংলার পুলিশের একটা বড় অংশ দুর্নীতিতে মদত দিচ্ছে, পশ্চিমবাংলায় দুর্নীতি হচ্ছে। তারপরে আপনি বলছেন আমরা তৃণমূলের কথা দোষ চাপাচ্ছি। তাহলে কাঁচটা কার হবে আপনারা ঠিক করে দিন, কাঁচটা এগিয়ে দিন। কিন্তু দুর্নীতি যে হয়েছে এটা মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন। আমি ভীষণ নিউট্রালি তিনটে কথা বলতে চাই। নিউট্রাল তো আমি হব না, বিকজ আমি বিজেপির কথাই বলবো। পরিষ্কার করে দিই, এখানে আরজি কর নিয়ে সামাজিক আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন তোলা হচ্ছে না। নির্দিষ্টভাবে আমি রাজনৈতিক আন্দোলন নিয়ে আমাকে একটু প্লিজ, কোনটা সামাজিক কোনটা রাজনৈতিক কোথায় ঠিক হয়? কোন থার্মোমিটারে, শত্রু এক সেকেন্ড, কোন থার্মোমিটারে তোমরা ঠিক করো? কোন থার্মোমিটারে ঠিক করো কোনটা সামাজিক কোনটা রাজনৈতিক? আমি একটু প্লিজ সিরিয়ালি যাচ্ছি। সুমন বাবু অনেক কিছু বিজেপির নেগেটিভ বলা সত্ত্বেও একটা জিনিস উনিও এগ্রি করলেন যে বিজেপিকে রোখা মুশকিল সারা দেশ জুড়ে। আমি বৈশ্বনাথ দা অফকোর্স আমি ঢোকার সময় কনগ্রাচুলেশন বললাম, কিসের জন্য যে কনগ্রাচুলেশন বল তাও আমি এখন অব্দি বুঝে উঠতে পারছি না। ওদেরই জেতা ছিল, ওরাই ভয় দেখিয়ে জিতেছে, আবার নিজেরাই বলছে যে ভয়ের কোনো ওষুধ নেই। ওদের ভয় দেখানোর আমাদের কাছে নাকি ওষুধ নেই, এটার উত্তরও আমরা দেবো। 2026 আসছে, সব শেষ হয়ে যায়নি। আমি একটা জিনিস একটু প্লিজ বৈশ্বনাথ দা, এক সেকেন্ড, আমি কোনো কথা বলিনি আরেকটা সময়। নিজেরাই বলে যাচ্ছে যে আমরা মানে যারা আমরা অপোজিশনে আছি আমরা নাকি মিথ্যাচার কুৎসা করেছি। শতরূপ এই নিয়ে অনেক কিছু বলেছে, আমি এটাতে আর এগ্রি করছি না। তবে একটা জিনিস প্লিজ, একটা মেয়ে যে 34 বছর বয়স, একটা ডাক্তার কর্মরত অবস্থায় মানে ডিউরিং হার ওয়ার্কিং আওয়ার্স, সেইটা প্লিজ আজকের দিনে অন্তত টানবেন না। এবং তৃণমূল যে লাগাতার বলে যাচ্ছে ওইটা কোনো ফ্যাক্টর না, ওইটা কোনো ফ্যাক্টর না। আমি শুধু এইটুকু বলতে চাই যে দিনের পর দিন যে মেয়েরা রেপ হয়েছে, আমি বিশ্বাস করি না যে এই আমাকে 2 মিনিট তোমাদের পরে আসবো। আমি সুমন দা 1 মিনিট আর শক্তি 1 মিনিট। সুমন দা 2 মিনিট আছে, তারপর 2 মিনিট আমি আসবো বিরতির পর। সুমন দা আমি এটা কিছুতেই বুঝতে পারলাম না যে সিপিএম এর মুখপাত্রের এই ঔদ্ধত্যের কারণ কি।
প্রথমত তাদের বুঝতে হবে যে তারা হেরেছেন। আপনি কি চ্যালেঞ্জটা নিচ্ছেন? আমি চ্যালেঞ্জটা খুব দায়িত্ব সহকারে নিচ্ছি। আচ্ছা, সিপিএম এর কোন সমর্থক, কোন পেজ চালায়, তারা কোন জেলায় কি কি ভিডিও করেছেন সব আছে। কোন সিপিএম নেতা বলেছে পূজায় ভিড় না? আমি বললাম তো, আমার কাছে আমি কাম বলবো, দেখা বলতে পারি। আমি তো সব আছে। শতরূপ ঘোষ পশ্চিমবঙ্গের নির্বাচন এতে শেষ হয়ে যাবে না, নিশ্চয়ই হয়ে যাবে না। কাউকে ভয় দেখিয়ে শেষবারের মতো হচ্ছে না। আমি জানতে চাই কোন সিপিএম নেতা বলেছে পূজায় ভিড় না। এই হুমকি দেবেন না, আমি দেখিয়ে দেব এবং সেটা দেখিয়ে চ্যানেলে দেখাবো, কাগজে লিখে দেখাবো, নিশ্চয়ই দেখাবেন, লিখে দেখাবো। বললাম তো যে আপনারা যে দোষ করেছেন সেই দোষটা আগে স্বীকার করুন। হেরে গেছেন, আমি তোমাকে বিরতির পরে ফিরে আসবো। বিরতির পর প্লিজ সঙ্গে থাকুন, শক্তিদার কাছে আসবো, তারপরে বিরতির পর আসছি। আমি গোটা বিষয়টা সংক্ষেপে একটু র্যাপ আপ করবো শক্তিদার কাছ থেকে, খুব সংক্ষেপে। শক্তিদা, আমি খুব সংক্ষেপেই বলছি, দেখো খেলতে নেমেছি, খেলতে নেমে জিতবই এরকম কোনো কথা নেই। ব্রাজিল কি 7 গোলে হারেনি ফুটবলে? তাই বলে ব্রাজিল কি ওয়ার্ল্ড কাপ থেকে সরে গেছে? তাই কংগ্রেস যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় কংগ্রেস অবশ্যই সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির সঙ্গে লড়াই ছিল, আছে এবং থাকবে। আগামী দিনও যে ধরনের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে সংশোধন করে আবার লড়াই হবে, এটাই কথা। এই রাজ্যে তৃণমূলের সঙ্গে বিজেপির বিরুদ্ধে হাতে হাত ধরে লড়াই হওয়ার সম্ভাবনা কি একটা থাকছে? সেটা এখনই বলবার সময় আসেনি। সেটা বলবার আমি তো আঞ্চলিক দল করি না, আমি সর্বভারতীয় দল করি। এই রাজ্যে তৃণমূলের সঙ্গে হাতে হাত ধরে বিজেপিকে রোকবার মতো অবস্থা এসছে কিনা সেটা ইন্ডিয়া জোটে তো মমতা দেবীও আছে। আমি সম্ভাবনা জিজ্ঞেস না, সম্ভাবনা এটা এই সম্ভাবনার কথা বলতে পারবো না গো, এটা সর্বভারতীয় কংগ্রেস। দেখুন, আমি একটা কথা বলছি, যেখানে আলোচনা হয়েছে, যিনি আলোচনার মধ্যে নেই সে কুণালের নাম করে যেটা বারবার বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক না। কুণাল যেটা বলেছে যে সিপিএম ওকে অনেক রকমভাবে টিস করার চেষ্টা করে, কিন্তু আজকে দাঁড়িয়ে ও বলেছে যে শূন্যতেই রয়ে গেছে। এবার এখানে কিন্তু আলোচনার মধ্যখানে যিনি আলোচনায় নেই তার নাম বলা হচ্ছে। আমি একটা কথা বারবার বলছি যে এইখানে মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে স্বতঃস্ফূর্তভাবে, এটা কোনোদিন সিপিআইএম পার্টি মেনে নিতে পারবে না, কারণ 34 বছর সিপিএম এখানে রাজত্ব করেছে। তাহলে কি হয় বুঝলে, কাইন্ডলি শুনে নাও, তা যদি হয় তাহলে তো একটা আলোচনা যে 4 জন প্যানেলিস্ট আছে তার বাইরে কাউকে নিয়ে আলোচনা করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মোদিকে নিয়ে করা যাবে না। আমি কথা শুনে নি প্লিজ, আমি তো তর্ক করছি না। আমি একটা কথা বলি সভ্য, যেহেতু সামাজিক রাজনৈতিকের প্রশ্নটা উঠলো, এই ইলেকশনে আমরা দেখেছি 3টে ফুটবল টিমের নাম করে ভোটের প্রচার কেমন। আমরা দেখেছি আমাদের রাজ্যে পুজোর উদ্বোধন থেকে শুরু করে রেড রোডে ঈদের নামাজ সব জায়গায় গিয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দেওয়া। আমরা দেখেছি নন্দীগ্রাম সিঙ্গুরের নামে সামাজিক আন্দোলন করে এটো কাটা কমিটির চেয়ারম্যান হওয়া। তাই সামাজিক আর রাজনৈতিক আমাদের শেখাতে হবে না। আমরা নেমেছি রাস্তায় বেশ করেছি, বেশ করেছি নেমেছি। দেখেই তো মানুষ সমর্থন করছে। করছে না, হেরেওছেন অনেকবার, জিতেওছেন, আবার হারবেন থেকে পরপর জিতে এসেছে। না আবার হেরে বলতে পারবেন না, পরপর হেরেওছেন। আমি বলে না পরপর জিতে 21 তো নন্দীগ্রামে হেরে গেছেন, পরপর জিতে বললে হবে কিছু। আমার সময় শেষ, আমি বলবো তো একদম সময় শেষ। আমরা অবশ্যই নজর রাখবো 26-এ বিরোধীদের স্ট্র্যাটেজি কি হয়। আমরা মানুষের সেবা করার একদমই মানুষের আবারও করে যাব, আমরা কনস্ট্যান্টলি মানুষের দাবি নিয়ে সতেরোপতি বিজেপি সুর চড়ায়, অবশ্যই আমরা নজর থাকবে, অবশ্যই নজর থাকবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।